অযোধ্যা বাংলাদেশ, অযোধ্যা বাংলাদেশ, অযোধ্যা বাংলাদেশ, বাংলাদেশ, অযোধ্যা বাংলাদেশ, বাংলাদেশ, অযোধ্যা বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমরা আজকে যেই সংবাদটি নিয়ে কথা বলবো, সংবাদটি প্রকাশ হয়েছে যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে। আমরা যদি দেখি, সংবাদটি হলো রুহুল কবির রিজভী একটি বক্তব্যে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার কোন আইনের ভিত্তিতে প্রশ্ন করেছেন তিনি। আমরা যদি দেখি, আমাদের যে 1972 বা 1972-এর যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী কোনো ক্ষমতাসীন সরকারের বিপক্ষে যে কোনো ধরনের আন্দোলন সংগ্রাম করা, তার বিরোধিতা করা আইনত দণ্ডনীয় অপরাধ। 72-এর সংবিধান অনুযায়ী সরকার বিরোধী কার্যকলাপ করা সেটা দণ্ডনীয় অপরাধ, এবং একটি নির্বাচিত সরকারকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা সেটাও বাংলাদেশের সেই সংবিধান অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। সংবিধানের ভিত্তিতে যদি আমরা দেখি, আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারটি আইন বহির্ভূত। তো এই প্রশ্নটি তিনি করে গেছেন। তবে আমরা যদি খেয়াল করি যে 2024-এর জুলাই আগস্টে যে অভ্যুত্থানটি হয়েছে, সেই অভ্যুত্থানটির মাধ্যমে সারা বাংলাদেশ থেকে ক্ষমতাসীন দলকে বিতাড়িত করা, লম্বা সময় ক্ষমতা থাকার কারণে তারা বিভিন্নভাবে জনগণের উপর অন্যায় অত্যাচার করেছেন, যার পরিপ্রেক্ষিতে জনগণ একসময় ফেঁপে উঠেছেন। আমরা জানি গত দীর্ঘ সময় ধরে একটা সরকার নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করে তারা ক্ষমতায় বসেছিলেন, এবং জনগণের উপরে তারা বিভিন্ন প্রকার অন্যায় অত্যাচার করেছেন, যার কারণে জনগণ তাদের উপর ক্ষিপ্ত ছিল, জনগণের উপরের মধ্যে একটা রাগ ক্ষোভ ছিল। আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি 2024-এর আগস্টে, জুলাইয়ের সর্বশেষ এবং আগস্টের প্রথম সপ্তাহে আমরা দেখেছি। এবং সেই প্রেক্ষিতে যখন পতিত স্বৈরাচার সরকার যখন পালিয়ে যায়, তখন এই সরকারের ক্ষমতা গ্রহণ করেন আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার যেই ক্যাবিনেট আছে, তো বিভিন্ন পর্যায়ে দায়িত্ব গ্রহণ করেছেন তারা সবাই মিলে একটি ক্যাবিনেট করে তারা এই ক্ষমতাটি গ্রহণ করেন, এবং তারা এখনও ক্ষমতাটি চালিয়ে যাচ্ছেন। এই চালিয়ে যাওয়াকেই তিনি প্রশ্ন রেখে গেছেন যে কোন আইনের ভিত্তিতে চালিয়ে গেছেন। আমরা যদি রিয়াকশান দেখি, আমাদের সাধারণ জনগণ কি রিয়াকশান দিল, আমরা যদি রিয়াকশান দেখি, 68,000 রিয়াকশান পড়েছে এখানে। 68,000-এর মধ্যে 53,000 হাহা রিয়েক্ট। তার মানে এটা এই বক্তব্যটি জনগণ নেয়নি, জনগণ গ্রহণ করেনি, প্রত্যাখ্যান করেছেন। আমরা যদি মন্তব্যের ঘরে যদি আমরা যাই, তাহলে দেখব যে মন্তব্যে জনগণ কি বলেছেন, কি মতামত প্রকাশ করেছেন সাধারণ জনতা। রাকিবুল পিলয় লিখেছেন, আপনি যে আইনের ভিত্তিতে এখন জেলখানার বাইরে। তিনি বলতে চেয়েছেন, আমরা যদি খেয়াল করি যে গত 7-8 মাসে বা বিএনপির ঊর্ধ্বতন উচ্চ পর্যায় থেকে, নীতি নির্ধারণী পর্যায় থেকে মাঠ পর্যায় পর্যন্ত অনেক নেতাকর্মীরা এই সরকারের পট পরিবর্তনের পরে তারা বিভিন্ন প্রকার মামলা থেকে খালাস পেয়েছেন, বিভিন্ন প্রকার মামলা থেকে তারা জামিন পেয়েছেন। তিনি এই কথাটাই বলতে চেয়েছেন যে আপনি যেই আইনে বাইরে ঘোরাফেরা করছেন, জেলখানার বাইরে আছেন, সেই আইনেই আমাদের বর্তমান সরকার ক্ষমতা চালিয়ে যাচ্ছে। রাইসুল ইসলাম রাজন লিখেছেন, যে আইনে আপনার এতদিন এলাকায় অথবা বাসায় থাকতে পারতেন না, যে আইনে আপনি এখন পকেট ভারী করতে পারছেন, সেই আইনের ভিত্তিতে। তিনিও একই কথা বলেছেন যে যেই পট পরিবর্তনের ফলে, যেই ক্ষমতার পরিবর্তনের ফলে আপনারা আজকে বিভিন্নভাবে বুক ফুলিয়ে কথা বলতে পারছেন, ক্যামেরার সামনে যা ইচ্ছে তাই বলতে পারছেন, যেই আইনের মাধ্যমে আপনারা মুক্ত হয়েছেন, সেই আইনের ভিত্তিতেই বর্তমান সরকার ক্ষমতায় আছে। এমদাদ ভুইয়া লিখেছেন, জনগণের ক্ষমতার আইনে আছে। তিনি বলতে চেয়েছেন যে আইনে আছে জনগণের ক্ষমতাই সবচেয়ে বড় ক্ষমতা। তন্ময় হোসেন লিখেছেন, বাংলাদেশের সংবিধান সরাসরি অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট আইনি ভিত্তি নেই, তবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, জরুরি পরিস্থিতি মোকাবেলা এবং জনগণের অভিপ্রায়ের মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই সরকার গঠিত হয়েছে, এবং পরবর্তীতে উচ্চ আদালত কর্তৃক এর বৈধতা নিশ্চিত করা হয়েছে। যে কথাটি আমি পূর্বেই বলে গেলাম, উনি এই কথাটাই বলেছেন যে সংবিধানের ভিত্তিতে যদি আমরা দেখি, তাহলে এই সরকারটা সংবিধানের ভিত্তিতে নয়, এটা সম্পূর্ণ বেআইনি একটা সরকার। তবে আমরা যদি দেখি যে 24 পরবর্তী পরিস্থিতিতে, এই জরুরি পরিস্থিতিতে যে পরিস্থিতি মোকাবেলা, জনগণের আস্থা, জনগণের যে অভিপ্রায়,
দেশ গঠন বা দেশ পরিচালনা, সেই অভিপ্রায় থেকেই এই সরকারকে সারা বাংলাদেশের আপামত জনগণ তাদের সর্বসম্মতিক্রমে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। এই সরকারকে এখনও মানুষ সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবং আবদুল্লাহ মাহফুজ লিখেছেন, কেসি গেটের ভিতরে ছিলেন, জানবেন কি করে। তিনি উপহাস করে বলেছেন, আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়াতে অনেক ছবি ঘোরাফেরা করছে, যেগুলোতে উনি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রধান কার্যালয়, সেই কার্যালয়ের সামনে কেসি গেট লাগিয়ে ভিতরে বসে আছেন, এমন অনেক ছবি সোশ্যাল মিডিয়া ঘোরাফেরা করছে। তিনি ওইটাই বলতে চেয়েছেন যে আপনি তো কেসি গেটের ভিতরে ছিলেন, কিভাবে জানবেন। মোহাম্মদ মিথু মিয়া লিখেছেন, চাচা হেনা কোথায়। তিনি উপহাস করেছেন, একটা সিনেমার ডায়লগ বলেছেন। শামীমা আক্তার লিখেছেন, কিতা কইতাম, ওর জন্য আওয়ামী লীগ ভালো ছিল, একটু উপহাস করেছেন। এই মন্তব্যটি আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদের নিচে দেখতে পাই যে আওয়ামী লীগ ভালো ছিল তাদের জন্য। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঊর্ধ্বতন যে সকল নেতাকর্মীরা আছেন এবং আমরা যদি দেখি নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন, তাদের বর্তমানের বিভিন্ন বক্তব্য সাধারণ জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে এবং সাধারণ জনগণ সেটার বিরোধিতা করছে বলে আমরা দেখছি। এই একটা মন্তব্য খুব কমনলি আসছে, বিভিন্ন সময় রিপিট হয়ে আসছে যে তাদের জন্য আওয়ামী লীগ ভালো ছিল, আওয়ামী লীগ তাদেরকে প্রেশারাইজ করে রেখেছে, বিভিন্নভাবে বন্দি করে রেখেছিল দীর্ঘ সময়। সেই কথাটাই এখন সাধারণ জনগণ বলতে চাচ্ছে যে আপনাদের জন্য আওয়ামী লীগ ভালো ছিল। এমডি জাবেদ হোসেন লিখেছেন, যে আইনে আজকে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারছেন, যে আইনে আজকে আপনার নেতাদের জামিন হয়েছে, সে আইনে রয়েছে। তিনিও সেই একই মন্তব্যটা রিপিট করেছেন যে আইনে আপনারা জামিন হয়েছেন এবং মুক্ত বাতাসে চলাফেরা করতে পারছেন, সেই আইনেই বর্তমান সরকারের বৈধতা। এইচ রাসেল লিখেছেন, বিপ্লব যেমন আইন দিয়ে হয় না, তেমনি বিপ্লবী সরকারও আইন দিয়ে গঠন হয় না। বিপদ কেটে গেছে, তাই ক্ষমতার আশায় মুখে যা আসে তাই বলে যাচ্ছেন। কিছুদিন চুপ থাকুন, দলের জন্য ভালো হবে। তিনি খুব ভালো একটা মন্তব্য করেছেন। আমরা যদি দেখি 2024-এর জুলাই আগস্টে যে যেই গণ অভ্যুত্থানটা হয়েছে, আমরা কেউ এটাকে গণ অভ্যুত্থান বলি, কেউ বিপ্লব বলি, কিন্তু আমরা যদি খেয়াল করি গত কিছুদিন যাবৎ 2-3 মাস যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নীতি নির্ধারণের পর্যায়ে যারা আছে, তারা এই বিপ্লবটাকে অস্বীকার করার চেষ্টা করছে, এই গণ অভ্যুত্থানটাকে অস্বীকার করার চেষ্টা করছে, সেটাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করার চেষ্টা করছে, সেটার অবদানটাকে তারা অস্বীকার করার চেষ্টা করছে। ওই জায়গা থেকে নিয়ে এই মন্তব্যটি করেছেন যে বিপ্লব গণ অভ্যুত্থান কোনো আইন মেনে হয় না, বিপ্লব গণ অভ্যুত্থান কোনো রাষ্ট্রের কাঠামো মেনে হয় না, বিপ্লব গণ অভ্যুত্থান কোনো সংবিধান মেনে হয় না। সেই কথাটাই তিনি ব্যক্ত করেছেন। তবে তিনি আরও একটি পরামর্শ দিয়েছেন যে আপনারা যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছেন, যারা কথা বলছেন বিভিন্ন সময়, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন জনসভা, বিভিন্ন টিভি চ্যানেলের সামনে, আপনারা যারা কথা বলছেন, তারা কথা বলার সময় একটু অবশ্যই কথা বলার সময় বিবেচনা রাখবেন যে কথাটা বলছি কি, যে সেটা জনগণ কেমনভাবে নেবে কি না, গ্রহণ করবে কি না, সেটার ব্যাকফায়ার হয়ে যায় কিনা, সেটার বিরোধিতা করে কিনা জনগণ, সেটা খেয়াল রাখার কথা বলেছেন। এবং আরও বলেছেন তিনি যে কিছুদিন ধৈর্য ধরার জন্য বলছেন, দলের জন্য কিছু করার জন্য বলছেন। তিনি ভালো একটা উপদেশও দিয়েছেন, উপদেশমূলক একটা কথা বলেছেন। জুনায়েদ উদ্দিন লিখেছেন, আপনি যে আইনের ভিত্তিতে কারাগার থেকে মুক্ত হলেন, সেই আইনের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার, তিনিও সেই একই মন্তব্য ব্যক্ত করেছেন। বেলাল হোসেন লিখেছেন, তোমরা মুক্তি পাইছো যেই আইনের ভিত্তিতে, সেই আইনের ভিত্তিতে, তিনিও একই মন্তব্য করেছেন। গুলজার আহমেদ লিখেছেন, যে আইনে খালেদা থেকে সকল রাজবন্দী মুক্তি, জনগণের রক্তে অর্জিত অন্তর্বর্তী সরকার, এদেশের মানুষ এখন বুঝতে পারছে আপনারা কেন এতদিন ধরে ক্ষমতার বাইরে। তিনি খুব বড় একটা মন্তব্য করেছেন। আমরা যদি খেয়াল করি, তিনি খালেদা জিয়া থেকে শুরু করে তাদের যে রাজবন্দীরা ছিল, যারা বিভিন্ন প্রকার সত্য মিথ্যা বিভিন্ন প্রকার মামলায় জেলবন্দি ছিলেন, তারা অনেকেই আজ মুক্তি পেয়েছেন, অনেকেই মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন, অনেকেই জামিন পেয়েছেন, ঘুরে বেড়াচ্ছেন। তাদের নেতাকর্মীরা খুব প্রফুল্লভাবে বীরদর্পে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় জনসভা করছেন, কথা বলছেন, বিভিন্ন মিডিয়ার সামনে আসছেন। তো এই স্বাধীনতাগুলো যে এনে দিল, এই স্বাধীনতাগুলো যারা এনে দিল, এখন তাদেরকেই অস্বীকার করার মতো দুঃসাহস তারা দেখাচ্ছেন বলে আমি মনে করি। এই কথাটি তিনি বলে গেছেন। এমডি জামাল আহমেদ কবির লিখেছেন, অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয়, জনগণের সরকার, তাই জনগণ সিদ্ধান্ত নেবে এই সরকার কতদিন দেশ চালাবে।
তিনি এখানে একটা কথা বলেছেন, যেটা আমরা অনেকেই দেখে থাকি, বিভিন্ন মন্তব্যে দেখে থাকি, যে আমাদের যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে বিভিন্ন জায়গায় আমরা যদি খেয়াল করি, গতকালকেও তিনি কাতারে গিয়েছেন। কাতারেও বিভিন্ন যখন তিনি সাধারণ প্রবাসীদের সাথে মিট করেছেন, সেখানেও আমরা খেয়াল করেছি, অনেকে বলেছে যে আর একটু সময় নিয়ে থাকার জন্য, একটু দীর্ঘ সময় থাকার জন্য। তিনি ওই কথাটাই বলেছেন যে এই সরকার কোনো রাজনৈতিক সরকার নয়, এই সরকার কোনো দলীয় সরকার নয়, এই সরকারকে সাধারণ জনগণ বসিয়েছে, এই সরকারকে দায়িত্ব দিয়েছে সাধারণ জনগণ। এই সরকার কতদিন থাকবে সেই সিদ্ধান্তটাও জনগণই নেবে। খুব সুন্দর একটা মন্তব্য করেছেন ইনি। আয়ব আলী লিখেছেন, উনি বাইরে কোন বিবেচনায়, উনি না কারাগারে ছিল, উনি একটু উপহাস করেছেন যে উনি কিভাবে বাইরে আছেন। তোফায়েল মাহমুদ এইচ এ লিখেছেন, আপনি একজন দায়িত্বশীল, 5ই আগস্টের পর আপনার আচরণ যেমন ছিল ঠিক তেমন আচরণ আর নাই। 5ই আগস্ট না আসলে হয়তো ইহকালে ক্ষমতার স্বপ্ন দেখতে পারতেন না। দেশের মানুষ চাওয়া পাওয়াকে কেন্দ্র করে দল পরিচালনা করুন। ওয়ার্ড টু সেন্ট্রাল পর্যন্ত যোগ্য ও সামাজিক গ্রহণযোগ্য আছে এমন নেতৃবৃন্দ দিয়ে দল সংস্কার করুন। নির্বাচন অবশ্যই দেশের মানুষের চাওয়া পাওয়ার উপর নির্ভর করে হবে। তিনি খুব বড় একটা মন্তব্য করেছেন। তিনি যে মন্তব্যটা করেছেন 5ই আগস্টের পরবর্তী সময় আমরা যদি কিছু ভিডিও খেয়াল করি, কিছু ভিডিও এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যেখানে তিনি আবেগাপ্লুত হয়ে কান্নারত অবস্থায় বলেছিলেন যে এই স্কুলের বাচ্চারা রক্ত দিয়ে আমাদেরকে মুক্ত করেছে, তাদের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। এটাই তিনি বলতে চেয়েছেন। তিনি আরও বলেছেন যে বিগত 5ই আগস্টের পরে আগস্ট মাসটা যদি আমরা দেখি, আগস্ট মাসের পরে থেকে তাদের আচরণ অনেকটা পাল্টে গেছে, অনেকটা 360 ডিগ্রি ইউটার্ন নিয়েছে। তারা ক্ষমতার জন্য বিভিন্নভাবে বর্তমান সরকারকে প্রেশারাইজ করছে নির্বাচন দেওয়ার জন্য, ক্ষমতা হস্তান্তর করার জন্য। এই কথাটাই তুমি বলেছেন। তিনি আরও বলেছেন যে দলকে সংস্কার করুন। আমি আমার ব্যক্তিগত একটু অভিমত দেব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমারও একটা পছন্দের দল, আমি নিজেও এই দলটাকে পছন্দ করতাম, কিন্তু বর্তমান সময়ে তাদের কার্যকলাপ আমাকে বিভিন্নভাবে ব্যাহত করে। তো আমার তরফ থেকেও আমার বক্তব্যটা ওনার সাথে মিলে যায় যে আপনারা একদম মাঠ পর্যায় থেকে, আপনারা একদম ওয়ার্ড পর্যায় থেকে, গ্রাম পর্যায় থেকে, ইভেন আমার গ্রাম থেকে শুরু করে ঢাকা শহর পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত আপনাদের যেই পুরো দলের যে কাঠামো আছে সেই কাঠামোটাকে ভেঙে সাজিয়ে নিন। আপনারা যোগ্য লোকদেরকে, যাদেরকে দিয়ে দেশের স্বার্থে যারা কাজ করবে, দশের স্বার্থে যারা কাজ করবে, যারা জনগণের কথা বলবে, যারা জনগণের চাওয়া বুঝবে, যারা জনগণের আবেগ বুঝবে, এমন মানুষদেরকে আপনারা দায়িত্ব দিন এবং এমন মানুষ দিয়ে আপনারা পুরো দলটাকে সাজান, যেন ভবিষ্যৎ বাংলাদেশ এমন একটা রাজনৈতিক দল পায়, যেই রাজনৈতিক দল জনগণের কথা বলবে, যেই রাজনৈতিক দল জনগণের নিরাপত্তা দেবে, যেই রাজনৈতিক দল জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করবে, জনগণের জন্য কাজ করবে। এমন লোকদেরকে আপনারা দায়িত্ব দিতে বলেছেন। এমন লোকদেরকে তিনি দায়িত্ব দিতে বলেছেন। আমরা পরবর্তী একটি কমেন্টসে যাব। মাসুদ চৌধুরী লিখেছেন, বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে নয়, জনগণের টাটকা রক্তের মাধ্যমেই ইউনূস সরকার এসেছে। তিনিও খুব সুন্দর একটা মন্তব্য করেছেন যে বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে হয়তো আসেনি বর্তমান অন্তর্বর্তী সরকার, কিন্তু এই সরকারটা এসেছে মানুষের জীবনের বিনিময়ে, মানুষের রক্তের বিনিময়ে, সাধারণ জনগণের রক্তের বিনিময়ে সরকারটা এসেছে, রক্ত দিয়ে এই সরকারটাকে প্রতিষ্ঠিত করেছে। অতএব এই সরকার আইনের ধার ধারে না, এই সরকার সংবিধানের ধার ধারে না বলে আমি মনে করি। মোহাম্মদ আতাউর লিখেছেন, অতিরিক্ত ক্ষুধার্ত হলে কর্ম করেন, যাদের কর্ম শুধুই রাজনীতি, তাদের কাজই হলো দুর্নীতি, তাদের পেশাই হলো দুর্নীতি। রাজু আহমেদ লিখেছেন, হাসান মাহমুদের যমজ ভাই রিজভী মাহমুদ। তিনি এখানে হাসান মাহমুদকে টেনে এনেছেন, হাসান মাহমুদের কথা স্মরণ করেছেন তিনি। এমডি আরিফুল করিম লিখেছেন, জনগণ আইন তৈরি করে, ইউনূস সরকার জনগণের সরকার। তিনিও খুব ভালো একটা মন্তব্য করেছেন যে আইন তো জনগণের জন্য, জনগণের সুবিধার জন্য। সো ইউনূস সরকার যেই বর্তমান অন্তর্বর্তী সরকার, এই সরকারটা আমাদের, এই সরকারটাকে আমরাই বানিয়েছি, এই সরকারটাকে আমরাই বসিয়েছি, এই সরকারের সম্পূর্ণ দায়িত্ব আমরাই দিয়েছি এবং এই সরকারকে তার পর্যাপ্ত সময় দেওয়ার জন্য আমরা অবশ্যই কথা বলবো, আজকেও কথা বলবো, কালকেও কথা বলবো এবং ভবিষ্যতেও কথা বলবো। আমরা যদি এই বক্তব্যের পক্ষে বিপক্ষের কথা বিবেচনা করতে যাই, পরিশেষে আমি আমার মন্তব্য যদি করতে যাই,
জনাব রিজভী যিনি এই মন্তব্যটি করেছেন, তিনি হয়তো ভুলে গেছেন বিগত 7-8 মাস আগেও তার পরিস্থিতিটা কেমন ছিল, তার দলের পরিস্থিতিটা কেমন ছিল, তার নেতা নেত্রীদের পরিস্থিতিটা কেমন ছিল, এবং ইভেন তাদের যেই দলের প্রধান বেগম খালেদা জিয়া এবং দলের যেই অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, তার পরিস্থিতিটা কেমন ছিল তিনি হয়তো ভুলে গেছেন। তারা আসলেই ভুলে গেছেন, আমিও মনে করি তারা ভুলে গেছেন। কারণ বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা জনমানুষের দল হিসেবেই আমরা জানতাম, আমি নিজেও পছন্দ করতাম এবং আমি নিজেও এই দলের প্রতি আমার সমর্থন ছিল। কিন্তু বিগত 2-3 মাসে তারা যে ধরনের বক্তব্য দিচ্ছে, তারা যে ধরনের কথাবার্তা বলছে মিডিয়ার সামনে এবং বিভিন্ন জনসভায়, এই সকল কথাগুলো আসলে জনগণ নিচ্ছে না, আমি নিজেও নিচ্ছি না। যেমন উনি এখানে যে কথাটা বললেন, এই সরকারের আইনের ভিত্তি নিয়ে প্রশ্ন করলেন, এই প্রশ্নটাই অবান্তর। কারণ এই সরকার আইনের ধার ধরে আসেনি, এই সরকার আইন মেনে আসেনি, এই সরকার সংবিধান মেনে আসেনি। এই সরকারকে বসিয়েছে জনগণ, এই সরকারকে সমর্থন দিয়েছে জনগণ, এই সরকারকে বিদেশ থেকে আমন্ত্রণ জানিয়ে এনে ক্ষমতায় বসিয়েছে জনগণ, সাধারণ জনগণ। এখানে আপনি আইনের দোহাই দিতে পারেন না, এখানে আপনি আইনের কথা আনতে পারেন না। আর আপনারা যদি আইনের কথা আনেন, আপনারা যদি সংবিধানের কথা আনেন, তাহলে আমি যদি ভুল না বলে থাকি, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে দলের প্রধান, এখনও দলীয় প্রধান বেগম খালেদা জিয়া, তারা কেউই মুক্ত হতেন না, মুক্তি পেতেন না, তারা কেউ রাস্তায় নামতে পারতেন না। আর নির্বাচনের কথা তো দূরের কথা, নির্বাচন তো দূরের কথা, কথাই বলতে পারতেন না। আপনারা কোথায় থাকতেন? কোথায় থাকতেন আপনাদের নেতাকর্মীরা? একটা বারের জন্য কি আপনারা চিন্তা করেন না? একটা বারের জন্য কি আপনারা ভাবেন না যে আমরা এই অভ্যুত্থানটা যদি সফল না হতো, এই গণজোয়ারটা যদি সফল না হতো, এই ছাত্ররা যদি সফল না হতো, তাহলে আজকে বাংলাদেশের পরিস্থিতিটা কেমন হতো? আপনাদের দলের পরিস্থিতিটা কেমন হতো? আদৌ কি আপনাদের দলের চিহ্ন থাকতো? আদৌ কি আপনারা রাস্তায় নামতে পারতেন? আদৌ কি আপনারা রাস্তায় নামে কথা বলতে পারতেন? আমার তো মনে হয় না। ওই দিক থেকে আমি অনুরোধ করব, আমার পছন্দের একটা রাজনৈতিক দল, পছন্দের রাজনৈতিক দলের তালিকায় একটা অন্যতম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার মাঠ পর্যায় থেকে যে নীতি নির্ধারণী পর্যায়ে, সেই নীতি নির্ধারণী পর্যায় পর্যন্ত সবার কাছে আমরা একটাই অনুরোধ করব, সবার কাছে আমরা একটাই জিনিস চাইব, আপনারা কথা বলার সময় অবশ্যই সংযত হবেন, কথা বলার সময় অবশ্যই ভেবেচিন্তে বলবেন। আপনারা একটা বক্তব্য দেওয়ার আগে 100বার না হয় 1000বার সেই বক্তব্যটা দেখবেন, রিপিট করে দেখবেন যে আসলে বক্তব্যটা জনগণ নেবে কিনা, জনগণ গ্রহণ করবে কিনা, জনগণ মেনে নেবে কিনা, জনগণ এটার বিপরীতে কি রিয়েক্ট করবে, কি মন্তব্য করতে পারে, সেগুলো অবশ্যই বিবেচনায় রেখে আপনারা কথা বলবেন। পরিশেষে এই বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বড় দল এবং আমরা যদি ভুল না করি, ভবিষ্যৎ ক্ষমতায় যাওয়ার দৌড়ে তারাই সবার সামনে আছে। তো ওই অবস্থান থেকে আপনারা সরে যাবেন না, সরে যাওয়ার মতো কাজ করবেন না। আপনারা অবশ্যই জনগণের কথা চিন্তা করবেন, জনগণের মানসিকতা বোঝার চেষ্টা করবেন, জনগণের চাওয়াটা বোঝার চেষ্টা করে কথা বলবেন। এ পর্যন্ত আমার আলোচনা শুনে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে যাবেন, একটা মন্তব্য করে যাবেন কেমন লাগলো, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।